বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সুপ্রিয় দর্শক এবং শ্রোতাদেরকে আসসালামু আলাইকুম। শিক্ষা এবং কর্মজীবন অনুষ্ঠানের আজকের পর্বে আমি আমন্ত্রণ জানিয়েছি আমার এক প্রাক্তন ছাত্র, তার নাম মুর্শিদুল ইসলাম, ডাকনাম মজনু, আমরা মজনু করে ডাকতাম। আজকে তার সাথে আপনাদেরকে পরিচয় করে দিব। সে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ইসলামপুর বাজারের কাঁচা বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী। আজকে তার সাথে আমরা কথা বলবো। তার আগে তার পরিচয় তার মুখ থেকে আমরা আগে শুনতে চাই। আসসালামু আলাইকুম। আমার শ্রদ্ধেয় স্যারকে সালাম এবং অভিনন্দন জানাতে চাচ্ছি যে এই একটা অনুষ্ঠান করার জন্য স্যার আমাকে ডেকেছেন, তো আমি স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ স্যারকে। আমি মোহাম্মদ মুর্শিদুল ইসলাম মজনু, আমাকে এলাকার মধ্যে মজনু নামে সবাই চিনে। তো স্যার আমাকে ডেকেছেন, এখন আমি স্যারের সাথে কথা বলবো, তা আপনারা সবাই দেখতে পারবেন ইনশাল্লাহ স্যার কি বলে, আমি কি বলতে চাই আর কি। আচ্ছা, আজকের অনুষ্ঠানের শুরুতে আমি তোমার শিক্ষা জীবন সম্বন্ধে জানতে চাই। তোমার শিক্ষা জীবন শুরু হলো কোথা থেকে এবং শেষ হলো কোথা থেকে, কোথায় যায়? স্যার, আমি আমার শিক্ষা জীবন শুরু করি 30 নং পূর্ব ইসলামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। এটা স্টেশনের পাশেই উচ্চ বিদ্যালয়, মানে ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের সাথে যে স্কুলটা, আচ্ছা, সেখান থেকে আমার শিক্ষা জীবনটা শুরু হয়। প্রাইমারি শুরু করি, পরে আমি ইসলামপুর নাগজাহান মডেল পাইলট ইসলামপুর উচ্চ বিদ্যালয় থেকে এখানে আমি ভর্তি হই। ওইখান থেকে পাশ করে ইসলামপুর সরকারি কলেজে ভর্তি হই। এরপরে ঢাকাতে অনার্স করার জন্য হাবিবুল্লাহ বাহার কলেজে ভর্তি হই। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আমি মানে বিবিএটা পাই। আমি শুরুটা করি স্যার, প্রথম বিবিএটা আমাদের থেকে শুরু হয় আর কি। বিবিএ কোর্সে তোমাদের থেকে শুরু হয়েছে? আমাদের থেকে শুরু। এটা মানে একটা স্মরণীয় বললে চলে আর কি। তো স্যার ওইখান থেকে বিবিএ কমপ্লিট করার পরে আমি এমবিএ করার জন্য 7 কলেজ, যেটা ওটাও একটা কাকতালীয় ঘটনা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে 7 কলেজটা স্টার্ট হয়। তো 7 কলেজে বাংলা কলেজে আমার এমবিএ করার সুযোগ হয়। ওটাও প্রথম। আচ্ছা, তাহলে তোমার প্রাইমারি স্কুল হলো ইসলামপুর উচ্চ বিদ্যালয়, ওখানে যে মানে এটার নাম বোধহয় ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নাকি? সরকারি 30 নং পূর্ব ইসলামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মডেল স্কুল নামে সবাই চিনে। এরপরে তুমি চলে গেলা নেকজাহান মডেল হাই স্কুল, যেটা এখন বর্তমানে সরকারি হয়েছে। তারপরে তুমি ইন্টারমিডিয়েটের জন্য ভর্তি হয়েছো, তুমি আসে আমাদের ইসলামপুর কলেজ, এখন সরকারি হয়েছে, এখন ইসলামপুর সরকারি কলেজ। এখান থেকে ইন্টারমিডিয়েট পাস করে তুমি চলে গেছো হাবিবুল্লাহ বাহার কলেজ, ঢাকাতে শান্তি হাবিবুল্লাহ বাহার কলেজ থেকে তুমি বিবিএ কমপ্লিট করছি। তারপরে তুমি আসছো আবার বাংলা কলেজে, ওখানে তুমি আবার এমবিএ কমপ্লিট করছো এবং সেটা তোমার হিসাব বিজ্ঞানের উপরে, বিবিএ এমবিএ ধরে তুমি হিসাব বিজ্ঞানের উপরে পড়ছো। আচ্ছা, এখন প্রাইমারি স্কুলের গিয়ে তুমি প্রথম দিন তুমি কার সাথে স্কুলে গেলা, এরকম মনে পড়ে কি? কে তোমাকে স্কুলে নিয়ে গেছে প্রথম দিন? মানে স্যার আমি ভর্তি, এরকম মনে আছে যে আমি ভর্তি হওয়ার আগে মানে আমি স্কুলে যাওয়ার জন্য বায়না করতাম আর তখন আমি আমার জ্যাঠাতো ভাই বোনদের সাথে এমনি স্কুলে যাইতাম। পরবর্তীতে ভর্তি হওয়ার পরে হয়তো আমার আম্মা আব্বা স্কুলে নিয়ে যায় প্রথম। তারপর থেকে আমি আর কি নিজে নিজে যাওয়া আসা বা শুরু করি আর কি। প্রাইমারি স্কুলে কি কোনো টিচারের কথা মনে পড়ে যে অনেক তোমার খুব কাছের? আমাদের লাকি ম্যাডাম ছিল, রেখা ম্যাডাম ছিল, রসুন ম্যাডাম ছিল। ম্যাডাম গুলো আমাদের লাকি ম্যাডাম খুব প্রিয় ছিল আর কি। কেন প্রিয় বলতে আমাদের বাড়ির পাশে ছিল এবং প্লাস আমার সাথে একটা ভালো সম্পর্ক ছিল। মানে আমি একটু মাঝে মধ্যে একটু গান টান গাইতাম, ম্যাডাম আমাকে যে কোনো ভাবে একটু নিয়ে আসতো, ওকে ডেকে নিয়ে, বা আমাদের ক্লাসে ঢুকলে তুই একটা গান গা, মানে মজা করতাম আর মিলে। এটা মানে আমার কাছে খুব ভালো লাগতো আর কি। আজকে তো গান হবে নাকি? আপনি বললে যদি শুনতে চান অবশ্যই। আচ্ছা, তোমার কাছে সেটা হলো কি, এই যে শিক্ষা জীবনের যে তোমার লেভেল, প্রাইমারি লেভেল, হাই স্কুল লেভেল, ইন্টারমিডিয়েট একটা লেভেল, তারপর তুমি গেলা বিবিএ এমবিএ, এই যে তোমার স্টেজ বাই স্টেজ যে তুমি জ্ঞান অর্জন করলা, তোমার কি মনে হয় কোন জায়গায় এসে তুমি জ্ঞান অর্জন তোমার বেশি হয়েছে বা পরিপূর্ণ হয়েছে, এরকম
কি আছে যে হ্যাঁ অবশ্যই আছে। কোন জায়গা? যেমন স্যার আমরা প্রাইমারি লেভেলটাই আমাদের বেসিক ধরা চলে আর কি। তো বেসিক ওইখান থেকে অর্জন করার পরে যখন কলেজ লেভেলে আসার পরে মানে অর্জনের গভীরতাটা আসলে বাড়তে থাকে। যে এইখান থেকে আমি স্যার এসএসসি পাস করছি সায়েন্স থেকে, পরে স্যার আপনার কাছে আসার ইসলামপুর কলেজ আসার পরে আপনার সান্নিধ্যে আমি কমার্সকে মানে খুব কাছ থেকে বুঝতে পারছি আর কি, যে আসলে কমার্স জিনিসটা কি। আপনি বলতেন যে যারা সায়েন্স থেকে আসে তারা ভালো করে, তো এটা স্যার আসলে আমি বুঝতে পারছি যে আসলে ভালো যারা একটু চেষ্টা করে ওরা কমার্সকে ভালোভাবে আগলায় নিতে পারে। তো আস্তে আস্তে যখন অনার্স লেভেলে যাই তখন আরো প্রসারতা বাড়তে থাকে, এমবিএ লেভেলে যাওয়ার পরে স্যার আরো প্রসারতা ঘটেছে, যেটা স্যার কমার্স লেভেলটা আপনার কাছ থেকে শুরু হয়েছে। এর জন্য আমি স্যার আপনার কাছে মানে কৃতজ্ঞতা প্রকাশ করি সব সময়। আচ্ছা, তাহলে তোমার কর্মজীবন শুরু হলো কোথা থেকে? কর্মজীবনটা আমি শুরু করি স্যার অনার্স শেষ করার পরে আমি একটা ওয়ার্ল্ড ব্যাংকে একটা প্রজেক্টে কাজ শুরু করেছিলাম। কি পদে, কি কোন পদে? কোন পদে বলতে এটা ফিল্ড পর্যায়ে প্রথমটা শুরু করেছিলাম আর কি। এটা আমি প্রথম মানে যে জায়গায় কখনো প্রত্যাশাও করে নাই সেই জায়গায় ঘুরে আসছি আর কি। বরিশাল পটুয়াখালী থেকে মির্জাগঞ্জ দুইটা জায়গায় আমার ওখানে চাকরি করে আসছো? হ্যাঁ ওইখানে মানে 2 সপ্তাহ ঘুরে আসছি। এটা এনজিও নাকি? এনজিও এ পরবর্তীতে ওইখানে কিছুদিন কাজ করার পরে আমি বাড়িতে আসি আব্বা অসুস্থতার কারণে। আচ্ছা, ওইখান থেকে আবার করোনার মধ্যে এই করোনা যে শুরু হয়, এই করোনা শুরু হওয়ার পরে কাকতালীয় ভাবে আমি বিডি জবসে অ্যাপ্লাই করেছিলাম। ওইখান থেকে ফলমল গ্রুপে আমার মানে চাকরি হয়। ওইখানে আমি 2.5 বছর চাকরি করে আমি আবার ইসলামপুরে আসছি, যে যাতে আমি আমার বাবার একটা প্রতিষ্ঠিত ব্যবসা আছে, তো বাবাকে সহযোগিতা করি, এইখান থেকে আমি যেন গেইনার হতে পারি এই প্রত্যাশা নিয়ে আমি আবার ইসলামপুরে আমার বাবার ব্যবসায় মানে ফলমল গ্রুপে চাকরি হয়েছিল, জি। তুমি ছেড়ে দিছো? হ্যাঁ। ওই চাকরি ছেড়ে দেওয়ার কারণ কি? ওই চাকরি ছেড়ে দাও, তুমি ব্যবসা এখন তো তোমার ব্যবসা, এটা তো চাকরি না। না আচ্ছা, তাহলে তুমি চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা কেন আসলা? চাকরিটা স্যার ওটা একটা বাইন্ডিং এর মধ্যে থাকে, যে একটা নির্দিষ্ট টাইমে যেতে হবে, নির্দিষ্ট টাইমে আসতে হবে। কিন্তু স্যার ব্যবসাটা হচ্ছে একটা স্বাধীন পেশা। ব্যবসাটা স্বাধীন পেশা। আমি আমি নিজে উদ্যোক্তা হতে চাই, যাতে এখানে আমি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি 2-1 গরিব অসহায় মানুষদের জন্য। মানে তুমি নিজে জানি চাকরি দিতে পারো? হ্যাঁ, আমি নিজে যেন একটা উদ্যোক্তা চাকরি দিতে পারি। চাকরি দিছো কি? হ্যাঁ, অবশ্যই। আমার এখানে কয়জন চাকরি করে তোমার আন্ডারে? আমার আন্ডারে 3 জন কাজ করতেছে অলরেডি। তাহলে তুমি একলা চাকরি ছেড়ে দিয়ে এসে তুমি 3 জনের চাকরি দিছো? হ্যাঁ, তুমি 3 জনকে অলরেডি চাকরি দিয়ে ফেলছো? দিছি। আচ্ছা, ইনশাল্লাহ ভবিষ্যতে আরো ব্যবসা বাড়ানোর চিন্তা ভাবনা আছে, আরো কয়েকজনকে নেওয়ারও চিন্তা ভাবনা আছে। ইনশাল্লাহ দোয়া করবেন আমি যেন আগায় যেতে পারি ইনশাল্লাহ ভবিষ্যতে। আচ্ছা, তোমার মূলত ব্যবসার ধরনটা বলো, তোমার ব্যবসার ধরনটা কি? আমাদের টোটালি ব্যবসা হচ্ছে কাঁচামালের ব্যবসা। এটা হলো আপনার কমিশন সিস্টেম এবং নিজ উদ্যোগেও বিক্রয় করা হয়। যেমন আলু, পেঁয়াজ, রসুন, যাবতীয় সবজি এগুলা পাইকারি সেল করা হয় আর কি, যেন খুচরা যারা বিক্রি করে ওরা আমাদের কাছ থেকে নিয়ে যাওয়ার পরে ওরা একটা নির্দিষ্ট মুনাফায় তারা বিক্রি করে আর কি। তাহলে কি এদিকে আড়তদার? হ্যাঁ, আমি তুমি একজন আড়তদার। আড়তদার। তুমি মালটা সংগ্রহ করো কোথা থেকে? আমি সংগ্রহ করি বলতে বিভিন্ন আমার এজেন্ট আছে, যেমন বিভিন্ন পাইকারি যারা ব্যবসা করে ওরা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসে, এবং আমি নিজেও সংগ্রহ করি। নিয়ে আসার পরে একটা নির্দিষ্ট জায়গায় মনে করেন বাজারে একটা পজিশন তো আছে আমার, ওইখানে একত্রিত হই সবাই। সকালে বিক্রিটা শুরু হয় 10টা-11টা, 2-3 ঘন্টার মধ্যে আমাদের বিক্রিটা শেষ হয়ে যায়। এবং সমস্ত বিক্রিতে বাকি? হ্যাঁ হ্যাঁ, টোটালি বাকি এবং নগদও হয়। যারা মনে করেন যে দূর দূরান্ত থেকে এসে চিনি না, ওরা নগদ নিয়ে যায়। আর আমাদের যে কন্টিনিউ কাস্টমার যেগুলো আছে ওরা আমাদের কাছ থেকে বাকিতেই ক্রয় করে নিয়ে যায়। আমরা তাদেরকে সুযোগ করে দিই যাতে ওরা একটু মানে আমাদের কাছ থেকে সহযোগিতা নিয়ে তারা যেন একটু ডেভেলপ হতে পারে। আচ্ছা আচ্ছা, আর আরেকটা জিনিস, আমি আড়তদারদের সাথে একটা আর কৃষকদের সাথে যারা সম্পর্ক, হ্যাঁ এখানে এই দাদন, হ্যাঁ। দাদন একটা শব্দ শুনছি, দাদনটা হচ্ছে যে আমার ওইখানে একটা মাল দিবে তারা তাদের পতিত জমি আছে, তারা মানে তাদের নির্দিষ্ট অর্থের অভাবে চাষাবাদ করতে পারতেছে না। আচ্ছা। সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে কিছু সহযোগিতা তারা আবদার করে যে আমাদের কিছু টাকা দিতে হবে আবাদ করার আগে। হ্যাঁ, আবাদ করার আগে, আচ্ছা। অথবা আবাদ শুরু হয়ে গেছে, তারা টাকার অভাবে মানে ফসলটা তারা উৎপাদন করতে পারতেছে না, তখন ভালোভাবে করতে পারতেছে না, তখন আমাদের সহযোগিতা চায়। তখন আমরা তাদেরকে একটা সহযোগিতা করার চেষ্টা করি আর কি, টাকাটা দেওয়া আর কি। হ্যাঁ টাকাটা দেই যাতে আচ্ছা, তারা তার মানে
যে কৃষক, কিছু কৃষক আছে যারা টাকার অভাবে আবাদ করতে পারতেছে না, অথবা আবাদ শুরু করার পরেও টাকার অভাবে ফসলটা তুলতে পারতেছে না। হ্যাঁ হ্যাঁ তখন তোমাদের কাছে এসে টাকা চায়, টাকা চায়। তোমরা তাকে অ্যাডভান্স টাকা দিলা, হ্যাঁ কিছু মালের দাম হিসেবে কিছু অ্যাডভান্স টাকা দিলে, advance টাকা- এটাকে বলা হয় দাদন। দাদন। আচ্ছা, আবার আমি শুনছি যে এই দাদন দেওয়ার পরে তোমরা নাকি কৃষকদের কাছ থেকে, এই আড়তদাররা আর কি, কোনো বলতে আড়তদাররা নাকি কৃষকদের কাছ থেকে আবার অল্প মূল্যে মাল নেওয়ার চেষ্টা করে। না, এটা আসলে ভুল হয়তো শুনেছেন আপনি। তো হতে পারে কিছু অসাধু ব্যবসায়ী এরকম করতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। যে দাদন করে নাকি তাদের কাছে কম কম দামে নেওয়ার চেষ্টা করে। হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। তো কিছু নির্দিষ্ট অসাধু ব্যবসায়ী এরকম করতে পারে, কিন্তু আমরা আসলে চাই যে বাজার দরে কৃষক যাতে বাজার দর জিনিস বিক্রি করতে পারে এবং সঠিক মূল্যটা তারা পায়, এই চেষ্টাটা আমরা সবসময় করে থাকি এবং ভবিষ্যতেও করবো ইনশাআল্লাহ। আচ্ছা, বাজারের সিন্ডিকেট, হ্যাঁ মানে বাজার সিন্ডিকেটটা কি, এই যে অনেক সময় একটা কথা আছে যে সরকারি চাকরিজীবীরা ঘুষ খায়, এই করে সেরকম আর কি থাকে। কারণ ব্যবসায়ীরাও তো ইচ্ছা করে সিন্ডিকেট করে জিনিসের দাম বাড়ায়। তাহলে কেউ ঘুষখোর বা সুদখোর আর এই ব্যবসায়ী যারা সিন্ডিকেট করে, এদের মধ্যে কি কোনো পার্থক্য আছে? না, এদের মধ্যে কোনো পার্থক্য না। যারা অসৎ উপায় অবলম্বন করে তাদের ঘোর বিরোধী আমি। তো দেখা যায় যে এই বাজারের যে ঊর্ধ্বগতি, এটা স্যার মানে কেন্দ্রবিন্দু যারা, তারাই নিয়ন্ত্রণ করে। আসলে আমাদের পর্যায়ে এগুলা খুব কম হয়, আমাদের পর্যায়ে এগুলা খুবই কম হয়। মানে তুমি বলতে চাচ্ছো যে হাই লেভেলে, হাই লেভেলের তোমাদের চেয়ে আরো যে উচ্চ লেভেল আছে, উচ্চ level মানে বিদেশ থেকে বিদেশ থেকে আমদানি আমদানি করে, তাদের ক্ষেত্রে এটা বেশি বেশি করতে পারে, এটা বেশি করার মানে করার সুযোগ আছে। সুযোগ আছে তাদের। তোমাদের এখানে এটা করার সুযোগ নাই। আমাদের এখানে করার সুযোগ নেই। তুমি তো করো না। না, এটার সাথে আচ্ছা আচ্ছা, এখন আমরা ব্যবসা, তোমার ব্যবসা প্রতিষ্ঠান সময় শুনলাম, আমরা চাইবো তোমার ব্যবসা আরো উত্তর বৃদ্ধি পাক। কারণ ব্যক্তিগত একটা প্রশ্ন করি, তুমি বিয়ে করছো তো? হ্যাঁ, আমি রিসেন্টলি 2 বছরের মতো হয়েছে বিয়ে করছি। 2 বছর আগে বিয়ে করছো? হ্যাঁ। এটা কি খাতিরের বিয়ে নাকি না, পারিবারিক ভাবে? পারিবারিক ভাবে বিয়ে। খাতিরের বিয়ে না? না, খাতিরের এখন কি ছেলে মেয়ে হচ্ছে? না, ছেলে মেয়ে হয় না, হবে ইনশাআল্লাহ, আচ্ছা। দোয়া করেন। আচ্ছা, এখন কি বিয়ে করার আগে যে জীবনটা ছিল আর বিয়ে করার পরে যে জীবনটা, এই দুই জীবনের মধ্যে কি পার্থক্য হলো তোমার? রাত দিন পার্থক্য। কিরকম? যেমন আমি যখন বিয়ে করি না, তখন একটা মানে আমার ভিতরে চিন্তা ভাবনা কম ছিল। কিরকম চিন্তা ভাবনা বলতে আসলে মানে স্বাধীন ছিলাম আর কি। আচ্ছা যেমন মানে বাবা মা টাকা পয়সা দিত, পড়ালেখা করতাম, খরচ করতাম, ঘুরতাম ফিরতাম, মানে কোনো ঝামেলা ছিল না, মাথায় ভিতরে যে একটা চাপ ছিল না। কিন্তু আসলে বিবাহিত জীবন এবং কর্মজীবনে আসার পরে এই জিনিসটা মানে মানে প্রত্যেকটা পুরুষেরই এরকম হয় আর কি, যে একটা সংসার জীবন আসার পরে তার ভিতরে অনেক দায়িত্ব চলে আসে। মানে দায়িত্ববোধ থেকে এগুলো হয়? দায়িত্ববোধ থেকে এগুলা হয়। আচ্ছা, তাহলে আগে ছিল স্বাধীন, স্বাধীন, আর কি পরাধীন হয়ে গেছে? পরাধীন না, এখনো স্বাধীন, কিন্তু ওইটা মানে একটা দায়িত্ববোধ থেকে আর একটা দায়িত্ব ছাড়া, মানে দায়িত্ববোধ আসার পরে সবকিছু চেঞ্জ হয়ে যায় আর কি। আচ্ছা, তাহলে দায়িত্ববোধ বাবা মার সংসারে থাকার সময় দায়িত্ববোধটা ছিল না, মানে ছিল না, ও আসার পর দায়িত্ববোধ এসে গেল। কিন্তু মানে টোটালি বাবা সাপোর্ট দিত। এখন আমি চাই আমি আমার বাবাকে সাপোর্ট দেওয়ার জন্য, তাহলে ওই দায়িত্বটা মানে বাবা মায়ের যে একটা দায়িত্ব, ওইটা যদি আমার কাঁধে আসে, তাহলে আমাকে তো ওইভাবে চলতে হবে। না, আমি বলছি যে বাবা মা থাকলো, বউ নাই, তখন দায়িত্ববোধ আসে না, বউ আসার পর দায়িত্ববোধ এসে গেল, সেটা জিজ্ঞেস করছেন? না, আসলে তখন পড়ালেখার মধ্যে ছিলাম, ওই অতটুকু বুঝতে পারি নাই যে আসলে এরকম হবে। কিন্তু এখন পড়ালেখা শেষ, কর্মজীবনে ঢুকছি, বিয়ে শাদী করছি, বাবা মার সাথে আছি, সবাইকে নিয়ে আছি, তাহলে এখন দায়িত্ববোধটা মাথার ভিতরে নিজেই নিয়ে নিচ্ছি যে আসলে দায়িত্ববোধটা আসলে রাখা দরকার। তাহলে বিয়ের আগের জীবনে ভালো ছিল না বিয়ের পরে জীবনে ভালো হলো? না, অবশ্যই বিয়ের পরের জীবনটাই ভালো, কারণ এখন মানে লাইফটা পরিপূর্ণ আর কি। মানে আগে পরিপূর্ণ ছিল না? না, আগে পরিপূর্ণ কি, পরিপূর্ণ হয়ে গেছে না? হ্যাঁ, এখন পরিপূর্ণ অবশ্যই। যেমন তুমি যে অ্যাকাউন্টিং পড়ছো ইন্টারমিডিয়েট থেকে শুরু করে, হ্যাঁ, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং পড়ছো 2 বছর, 2 বছর, পরে বিবিএতে বললা 4 বছর, 6 বছর, আর এমবিএতে বললা 1 বছর, এই 7 বছর অ্যাকাউন্টিং পড়ছো। এখন কি তোমার অ্যাকাউন্টিং এর সাথে যে তুমি যে বর্তমানে কাজ করতেছো ব্যবসা, এটা কি মিল আছে? অবশ্যই মিল আছে, অনেক মিল পাইছো? তাতে কি ভালো হয়েছে? অবশ্যই ভালো হয়েছে। ব্যবসাতে ঢুকছো, তাতে ভালো হয়েছে? অনেক, অবশ্যই ভালো হয়েছে, আমার জন্য অনেক ভালো হয়েছে। আচ্ছা। আমি অনেক মানে আমি হিসাবটা মানে আমি যে পড়ালেখা শিখে আসছি ওইটার মতো করে আমি চালানোর চেষ্টা করতেছি এবং মিলে যায়। হ্যাঁ, মিলে যায় এবং মিলানোর চেষ্টা করেছে। এখন তোমার এই যে বিবিএ করছো, এমবিএ করছো, ইন্টারমিডিয়েট করছো, অনেক বড় বড় অ্যাকাউন্ট তুমি মিলাইছো, অনেক বড় অ্যাকাউন্ট মিলাইছো, এখন কি তোমার নিজের জীবনের হিসাবটা কি মিলছে? নিজের জীবনের হিসাব অবশ্যই মিলছে, কোনো পার্থক্য নাই? না, পার্থক্য তো নাই, গরমিল নাই? না, গরমিল নাই। আচ্ছা, তুমি তো ছাত্র অবস্থায় মানে গান গাইতে,
গান গাইতাম বলতে আসলে চেষ্টা করতাম আর কি। তা আজকে একটা গান হবে কি অল্প করে? হ্যাঁ, ইনশাল্লাহ হবে। একটা গান গাও দেখো। মিলন হবে কত দিনে, হে মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ, মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ, আমি কালারে হারায় তেমন, কালারে হারায় তেমন। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। অনেক ধন্যবাদ। এখন অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে আসছে। আমার দর্শক এবং শ্রোতাদেরকে আমি আরেকবার বলতেছি, সে আমার প্রাক্তন ছাত্র, তার নাম মুর্শেদুল ইসলাম এবং তাকে আমার মজনু বলে ডাকি, তার ডাক নাম মজনু। সে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ইসলামপুর বাজারের কাঁচা বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী অর্থাৎ আড়তদার। তার সাথে আমরা আজকে কথা বললাম এবং আজকে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছে। এখন আমি ক্যামেরার সামনে থেকে চলে যাব এবং মজনুকে অনুরোধ জানাবো আমার যে একটা পেজ আছে শাহ আলম অ্যাকাউন্টিং একাডেমি, সেই পেজ সম্বন্ধে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু বলবে। ধন্যবাদ স্যারকে। স্যার যে রিসেন্টলি যে পেজের কথা বললো, আসলে এই পেজটা খুবই গুরুত্বপূর্ণ একটা পেজ আমি মনে করি। কারণ এখানে স্যার অনেক ভিডিও প্রকাশ করেন। স্যার বিভিন্ন বিষয় সম্পর্কে, চ্যাপ্টার সম্পর্কে অনেক এটা ছাত্রদের জন্য অনেক উপকৃত একটা পেজ আমি মনে করি। এটা যদি কেউ ফলো করে তাহলে নিজে নিজে অনেক কিছু শিখতে পারবে স্যারের এই পেজ থেকে। তা আমি স্টুডেন্টদের বলতে চাই যে স্যারের এই পেজটাকে ফলো দিয়ে এর সাথে থাকার জন্য, যাতে ভালো কিছু স্যারও দিতে পারে, আমরা স্টুডেন্ট যারা আছে তারাও নিতে পারে, যে ভালো কিছু শেখার জন্য এই পেজটাকে ফলো করার জন্য আমি প্রত্যেকটা স্টুডেন্ট অ্যাকাউন্ট বিশেষ করে ব্যবসায় শিক্ষা যারা আছে তাদেরকে অনুরোধ করবো এই পেজটাকে ফলো দেওয়ার জন্য। ধন্যবাদ স্যারকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।